আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার ৭ম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাভলি প্রধান। সুধী মণ্ডলী, আজকের এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করছেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যার। বরাবরের মতোই এ পর্বেও আমাদের সঙ্গে বিচারক হিসেবে আছেন আমাদের পরম প্রিয়জন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। আছেন আবৃত্তি তথা সংস্কৃতি অঙ্গনের অনেকেরই গুরু জনাব লিয়াকত চৌধুরী, যিনি নিজেকে সংস্কৃতি জন হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ পর্বে আরেকজন বিচারক আমাদের সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রেজিনা ওয়ালি লিনা। সুপ্রিয় সুধী, আমাদের অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার 6টি পর্ব ইতিমধ্যে আমরা শেষ করেছি। প্রতিযোগিতার আজ 7ম পর্ব হলেও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি নিয়ে এটা আমাদের 3য় পর্ব। এই অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রতি শনিবার সকাল 10টায় ইকবাল সিদ্দিকী কলেজ ও কচিকাঁচা একাডেমির ফেসবুক পেজ এবং ইকবাল সিদ্দিকী কলেজের ইউটিউব চ্যানেল থেকে এই প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করা হয়। বিচারকদের বিবেচনায় প্রতি সপ্তাহে একজন সেরা আবৃত্তিকারকে পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক বিচারক 100 পূর্ণমানের উপর প্রতিযোগীদের নম্বর প্রদান করেন। সেক্ষেত্রে উচ্চারণে 40, স্বর প্রক্ষেপণে 30 এবং উপস্থাপনার জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। ফেব্রুয়ারি মাসের প্রতিযোগিতা থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। একইভাবে মার্চ মাসের প্রতিযোগিতা থেকেও কেউ বাদ পড়বে না। 3রা এপ্রিল 2021 থেকে শুরু হবে বাছাই পর্ব এবং ধীরে ধীরে সেরা বাছাই করা হবে। বাছাইকৃত সেরা 10 জনকে নিয়ে আয়োজন করা হবে চূড়ান্ত প্রতিযোগিতা। বাছাই পর্বে এপ্রিল মাসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো কবিতা আবৃত্তির ভিডিও 23শে মার্চের মধ্যে iq.siddiquee@gmail.com এই মেইলে পাঠাতে হবে। ভিডিওর ব্যাপ্তি সর্বোচ্চ 3 মিনিট ও আকার আগের মতোই 100 MB সাইজের মধ্যে হতে হবে। শুধু সেরা আবৃত্তিকার বাছাই করা নয়, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন এবং যারা দেখবেন তাদের শুদ্ধ বাংলা উচ্চারণ চর্চার মধ্য দিয়ে কবিতার মর্মার্থ উপলব্ধি করার এবং নিজের মননকে সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করি। সুপ্রিয় সুধী, আগামী 14ই এপ্রিল বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, কবি ও বহুমাত্রিক লেখক সাজ্জাদ কাদিরের 74তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজন করা হবে আবৃত্তির এক বিশেষ পর্বের। তবে এটা কোনো প্রতিযোগিতা নয়। আগ্রহী যে কোনো বয়সের যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এই আয়োজনে অংশ নিতে সাজ্জাদ কাদিরের যে কোনো কবিতার ভিডিও 20শে মার্চ 2021 অর্থাৎ আজ রাত 12টার মধ্যে iq.siddiquee@gmail.com এই মেইলে পাঠাতে হবে। ভিডিওর ব্যাপ্তি সর্বোচ্চ 3 মিনিট ও আকার অবশ্যই 100 MB সাইজের মধ্যে হতে হবে। আবৃত্তির সুবিধার্থে কবি সাজ্জাদ কাদিরের বেশ কয়েকটি কবিতা ইতিমধ্যে আমরা বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্রের ফেসবুক পেজে আপলোড করেছি। আমাদের সম্মানিত বিচারকদের বিবেচনায় প্রতি সপ্তাহে একজন সেরা আবৃত্তিকার নির্বাচন করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়। মার্চ মাসের প্রতিযোগিতায় প্রতি সপ্তাহে নির্বাচিত সেরা আবৃত্তিকারকে প্রাক্তন কচিকাঁচা ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আহমেদ মুক্তাদির আরিফের সৌজন্যে পুরস্কার প্রদান করা হবে। আমাদের 5ম ও 6ষ্ঠ পর্বের সেরা আবৃত্তিকারের পুরস্কার ইতোমধ্যে তাদের হাতে পৌঁছেছে। আমরা 5ম পর্বের সেরা আবৃত্তিকার কাজী আফসারা ইমামাকে দেখতে পাচ্ছি। 6ষ্ঠ পর্বের সেরা আবৃত্তিকার সাফওয়ান মল্লিককেও আমরা ছবিতে দেখতে পাচ্ছি।
দুঃখিত, সামিয়াত সামি ষষ্ঠ পর্বের সেরা আবৃত্তিকার, তাকেও আমরা ছবিতে দেখতে পাচ্ছি। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার আজকের পর্বের মোট প্রতিযোগী 13 জন। আমি এবার তাদের নামগুলো আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই আছে আরাফাত হোসেন, তারপর সিমিন হাবিব সাফা, মিনহাজ আবেদিন জিদান, সাফওয়ান মল্লিক, উম্মে হুমায়রা হিমু আশফি, জুয়েনা খন্দকার, অধরা বণিক জয়ী, তৌশিতা অদ্রি, মোহাম্মদ নাফিস উল্লাহ, অনন্যা চৌধুরী, জুনায়েদ লাবিব আল ওয়াসি, এলভিনা জয়ধর এনা এবং সুহানা হাবিব। চলুন আর কথা না বাড়িয়ে আবৃত্তি প্রতিযোগিতা শুরু করি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আজকের পর্বের প্রথম প্রতিযোগী আরাফাত হোসেন অংশ নিয়েছে গোপালগঞ্জ থেকে। আরাফাত SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কের বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই দিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদরে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকোড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। ধন্যবাদ আরাফাত হোসেন। সময়ের কারণ আমরা পারলাম না, মুগ্ধ হয়ে শুনছিলাম। এত সাবলীল ভাবে গেলে সত্যি মুগ্ধ হবার মতোই। তবে ওই যে ছটা আরেকটু স্পষ্ট হবে, মানে ছটা ছয়ের মতো হয়ে গিয়েছে। আর ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে ওখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল। এছাড়া চমৎকার চমৎকার এবং চমৎকার। আমি আরাফাত হোসেনকে ৭৯ দিয়েছি।
আহ মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কাজ শুরু করছি। হ্যাঁ, নিশ্চয়ই চমৎকার করেছো, খুব ভালো লেগেছে। একটা পরামর্শ দেওয়ার আছে, তারপরে আমি আমার নাম্বার দেব। এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। অর্থাৎ ছিল নাটা কিন্তু পড়ে যায়, এবং প্রায় প্রতি শব্দে পড়ে যাচ্ছে, তরঙ্গটা পড়ে যায়, শ্রবণে আসে না। তাহলে কি করা যেতে পারতো এখানে? তাহলে এই সেদিনের এখানে যদি আমরা একটি জ্যোতি দিতাম, ধরো এইরকম, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, তাহলে কিন্তু ছিল না ফুটে ওঠে। এই ছিল না খুব দরকার আমাদের জন্য। যাই হোক, আমি তাকে 78 দিচ্ছি। আহ, এবার কি আমার বলার পালা? জি জি। আচ্ছা, আমি ওকে 70 দিচ্ছি। সত্য। কারণ হচ্ছে যেটা, যে ও খুব ভালো বলেছে, সুন্দর মুখস্থ। হয়তো বিষয়ের মধ্যে ঢুকতে পারার যে বয়স ওর আসেনি, সেই কারণে সম্ভবত কোথায় একটু মনে হয়েছে যে মুখস্থটার কারণেই নাকি একটু ভুলে যাওয়ার ভয়ে সে একটু আড়ষ্ট ছিল। আর যিনি ওকে কবিতাটি তুলে দিয়েছেন, তাকে একটু আরো বিস্তর করে ওই গল্পটি শোনালে সে হয়তো আগামীতে এটি পড়তে পড়তে তার নিজের একটা বোধের জায়গা তৈরি করতে পারবে। এই কবিতার সাথে তুমি সবসময় থেকো, এমনি খুবই ভালো লেগেছে। আর যেটুকুন বললাম সেটুকুন হলো, আগামীর জন্য কবিতাটা যেন তোমার সঙ্গে থাকে, সেই কবিতাটাকে নিয়ে নিরীক্ষা করবার জন্য এই কবিতা তোমার সঙ্গী হোক। আমি সত্য দিচ্ছি তোমার। ধন্যবাদ। আমাদের পরের প্রতিযোগী এসেছে ঢাকা থেকে, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিমিন হাবিব সাফা। কবি গৌরী প্রসন্ন মজুমদারের কবিতা শোনো একটি মুজিবরের থেকে। শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পী কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনমণি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সিমিন হাবিব সাফা, ধন্যবাদ। তো গান গান আবৃত্তির মধ্যে নিয়ে আসাটা আসলে একটু কঠিন। তুমি লক্ষ্যকে লক্ষ্য বলেছ, আকাশেকে আকাশে বলেছ, এবং প্রায় শব্দের মধ্যে তোমার নাসিক্য হয়ে যাচ্ছে, চন্দ্রবিন্দুটা এসে যাচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ভবিষ্যতে কবিতা নির্বাচনের দিকে আরেকটু সতর্ক হতে হবে। আমি তোমাকে দিয়েছি 65। তোমাকে ধন্যবাদ, চেষ্টা করেছো, কিন্তু চেষ্টা করতে গিয়ে যেটা করতে হবে সেটা হলো তুমি কি পড়ছো, কি উচ্চারণ করছো, কি শব্দ করছো, সেটা তোমার কান দিয়ে শুনতে হবে, কানকে প্রশিক্ষিত করতে হবে। তা না হলে কিন্তু তোমার তোমার কথাটা তুমি হারিয়ে যাবে, তুমি ভুলে ফেলতে পারো আসলে যে তোমার বলা কি হচ্ছে অ্যাকচুয়ালি, এবং কি তুমি আসলে ভাবছো, দুটোর ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হবে। যাই হোক,
চর্চা তো করতেই হবে কানিকুর শুনিয়ে, বড় বড় করে বলতে হবে, জোরে বলতে হবে। তোমাকে আমি ঠিক 64 দিচ্ছি, 64। চমৎকার একটা গান তো, আমাদের কান সেই গানে লেগে আছে। তো এই গানের ভিতরে একটা ছন্দ আছে, যখন আমরা আবৃত্তি করতে যাব সেই ছন্দের বিপরীতে হাঁটলে যেটা হয়, আহ, এই ক্ষেত্রেও ছোট মানুষ তো সেটা হয়ে গিয়েছে। আর একটু রপ্ত করলে বিষয়গুলো আসবে। লিয়াকত ভাই বা অসীম ওনারা যা বললেন সেটি মাথায় রেখে এটি চর্চার মধ্যে রাখা উচিত। এটি এত সুন্দর একটি গান এবং এত সমৃদ্ধ সব বাক্য এবং অসাধারণ একটি তালের ঝোঁক রয়েছে। এই ঝোঁকটি রপ্ত করার চেষ্টা করা উচিত, কারণ কবিতার মূল আনন্দ কিন্তু ওই ছন্দ জ্ঞানের উপরে। ছন্দটা একটু বুঝতে পারতে হবে, আর উচ্চারণ, তারপর হচ্ছে বাচিক আড়ষ্টতা, যেটা হচ্ছে যে বলতে যে জড়িয়ে যাওয়া কিংবা সেগুলো বলে দিলাম এরকমটা না, একটু সতর্কতার সাথে পড়বার অভ্যাস করলেই এই যে ছোট ছোট ভুলগুলো, ভুলও বলবো না, অভ্যাসের অনভ্যস্ততার জন্য এই বিষয়গুলো এসছে, এগুলো কেটে যাবে। তো আমি তোমাকে 64 দিচ্ছি। এই নাম্বার গুলো কিন্তু নাম্বার না, এগুলো হচ্ছে একটু মনে করিয়ে দেয়া যে এই জায়গাটাতে আমাকে একটু সতর্ক হতে হবে। অনেক ভালো থেকো, এটি খুব ভালো নির্বাচন। আবারও ঢাকার প্রতিযোগী, নাম মিনহাজ আবেদিন জিদান। মিনহাজ 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। বাতাসে লাশের গন্ধ, লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যু নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনে আজও আমি তন্দ্রার ভিতরে। এই দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ বেশি, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, তারা খুঁজে না নিষিদ্ধ আধার। আজ তারা আলোহী খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জে আরস্ত তোমারই জননী স্বাধীনতা। এই কি হবে নষ্ট জন্ম, এই কি হবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু দুলে মানুষের তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গোদনে তবু জমা হয় অনাহারী মানুষের ভার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। নদীতে পানার মতো বেঁচে থাকা মানুষের পথে লাশ, বালিকার পুকুরে খাওয়ার বীজ, সে শরীর ভেসে ওঠে, শরীর ভেসে ওঠে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে, শকুন খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার প্রয়োজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। দর্শিত বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। অধ্যাপক জিদান যে সাহস করে, অধ্যাপক অসীম বলার আগে আমি একটু বলতে চাই, এটা এই কবিতাটি আসলে আবৃত্তিকারকে বিশেষ বিবেচনায় সুযোগ দেওয়া হয়েছে। হয়তো বিচারকরা বলবেন এটা কেন প্রাথমিক বাছাইতে বাদ পড়লো না। তার ভিডিওটা ফেরত দেওয়া হয়েছিল প্রথমে, সে আবার যখন করে পাঠালো তখন তার বয়স সবকিছু বিবেচনা করে, যেহেতু এটা বাছাই পর্ব নয়, তো অনেকটা পক্ষপাতিত্ব মনে হতে পারে, কিন্তু আমাদের পরিচিত নয় এই ছেলেটি। তাকে উৎসাহ দেওয়ার জন্যই এই ভিডিওটি আসলে আজকে উপস্থাপন করা হয়েছে। এবং আমি বলবো যে এই ধরনের ভিডিও কিন্তু এপ্রিল মাসে কোনোভাবেই এই প্রতিযোগিতায় গ্রহণ করা হবে না। এটা ওর মাধ্যমে আমি সবাইকে বিষয়টা বলার জন্যই এটাকে আমরা আজকে উপস্থাপন করেছি। জি জনাব অধ্যাপক অসীম বিভাকর। না ঠিক আছে, জিদানকে এই যে সাহস, মানে একটা কাজ করবার আগে প্রথম যে বিষয়টি দরকার সেটা হলো সাহস। জিদানের সাহসের জন্য ওকে অভিনন্দন জানাই। আর ওই যে আমার নাম
দেখো শতবার, এটা নিশ্চয়ই উৎসাহ দেবে। এবং জিদানের এটা হলো প্রাথমিক পর্যায়ে ছিল। প্রাথমিক পর্যায়ে ওকে দ্বিতীয় পর্যায়ে যেতে হবে, এবং দ্বিতীয় পর্যায়ে যখন যাবে আমাদের ধারণা নিশ্চয়ই জিদান ভালো করবে, কেননা ওর ভালো করবার আগ্রহটুকু আছে। জিদানকে আবারও অভিনন্দন, আবারও ধন্যবাদ। আমি ওকে 45 দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ ওকে আবৃত্তি করার জন্য, সাহস করার জন্য। কিন্তু ওর অভিভাবক এবং প্রশিক্ষকদের বলছি, দয়া করে কবিতা নির্বাচনে একটু সতর্ক থাকবেন। এত কঠিন কবিতা দেওয়ার কোনো দরকার নেই বলেই মনে হয়, একটু বিবেচনা করবেন। কিন্তু তারপরে যখন দিয়েছেন তখন ও চেষ্টা করেছে, ও যতটুকু বুঝতে পেরেছে ততটুকুই করেছে। যাই হোক, আমরা খুশি যে ও করছে, এবং করতে করতে একদিন বড় আবৃত্তিকার হবে নিঃসন্দেহে। ওকে আমি 50 দিচ্ছি। আমি ওকে 50 দিচ্ছি আমিও। আর আমার যেটা বলার, আমার অগ্রজরা বললেন তার সাথে একটু যুক্ত করব। সেটি হচ্ছে, অভিভাবকের পছন্দ যখন বাচ্চাকে দেয়া হয়, তখন হয় কি, ওই অভিজ্ঞতা, ওই সময়, ওই বয়স ও বুঝতে পারে না। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যেই পরিস্থিতিতে এই কবিতাটি লিখেছিলেন, সেই পরিস্থিতি বদল ঘটেছে। এখন নতুন করে ওই পরিস্থিতির দিকে শিশুটিকে আর মনস্তাত্ত্বিক ভাবে ঠেলে দেয়া প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যেহেতু তাদের উপর একটি বড় দায়িত্ব ভবিষ্যতে এসে পড়বে, তাই তাদের মনোভূমিতে শব্দের প্রলেপগুলো যেন এমন হয় যাতে করে তাদের মনস্তত্ত্বে একটি ইতিবাচক অভিব্যক্তি তৈরি হয়। শিশু তো প্রচুর সুন্দর কবিতা, দেশাত্মবোধের প্রচুর সুন্দর কবিতা রয়েছে, ছড়া রয়েছে। অভিভাবকরা শিশুদের এই জায়গাটিতে একটু খেয়াল করবেন, কারণ শব্দের শক্তি অনেক অনেক ভীষণ কঠিন করে ফেলতে পারে জীবনকে। তাই এই কাদামাটি তুল্য শিশুদেরকে একটু যত্ন নিয়ে কবিতা নির্বাচন করে দেবেন। তো সাহসটির জন্য ধন্যবাদ। তবে ওর একটি বিষয় আমার ভালো লেগেছে, ওর রিডিং পড়বার সময় ওর ভেতরে কোনো এই রেশ নেই, টেনে টেনে একটা জায়গায় যে খেলা করে পড়ে সেটা না। সে খুব দ্রুত পড়তে পারে। তার প্রতি যদি যত্ন নেওয়া হয়, তার এই সাহসটির মূল্যায়ন হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ঢাকা থেকে আমরা চলে যাব এখন পিরোজপুরে। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাফওয়ান মল্লিক এবারের প্রতিযোগী। সেও 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। স্বাধীনতা তুমি, শামসুর রহমান। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলারও মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে বদ্ধ পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি, অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি, চাখানায় আর মাঠে ময়দানে ঝোড় সংলাপ। স্বাধীনতা তুমি, কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি, শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি, পিতার কোমল যায় না মাঝির
উদার জমিন। স্বাধীনতা তুমি, উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি, বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি, বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি, গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যান। স্বাধীনতা তুমি, খোকার গায়ের রঙিন কুর্তা, খুকির অমন তুলতুলে গালে রোদ্রের খেলা। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। উন্নতি হচ্ছে কি করে, এবং আমাদের আশা থাকবে সাফওয়ান মল্লিক আরো ভালো আবৃত্তি করবে। কোন কোন জায়গায় এসে খানিকটা ঝুলে গিয়েছিল, খানিকটা গতি একটু স্তব্ধ হয়ে গিয়েছিল। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর উচ্চারণের দিকগুলো মোটামুটি ভালোই আছে, এটা কোথায় বলবেন। তো আমি ওকে ৭৭ দিয়েছি। হ্যাঁ, আমাদের জানার ভিতরে এবং আমরা যারা এই কবিতাটি পড়ি তার চেয়ে একটু ভিন্নতর হয়েছে কবিতাটি পড়া। খারাপ লাগছে না, ভালোই। তো একটা কবিতা তো বোধের ব্যাপার, এক এক রকম, একজন একরকম করে পড়ে। তো তার বোধে যেটা কুলিয়েছে, যেভাবে উনি মানে গ্রহণ করেছে সেভাবে হয়তো পড়েছে, তাকে যিনি শিখিয়েছেন সেভাবে চেষ্টা করেছে, কিন্তু অনেকটা ভালো করেছে। এবং কখনো কখনো বেশ উঁচুতে উঠে গেছে, আবার নিচুতে নেমে আসছে। এটা সাধারণত প্রথামাফিক তাই হয়ে থাকে। যাই হোক, আরো ভালো করবে, আরো চেষ্টা করলে আরো ভালো হয়। তাকে আমি ৭৫ দিচ্ছি, 75। ভালো লাগলো, বেশ গতি ছিল, শক্তি ছিল, আওয়াজটাও ভালো এসছে। তো যেটা হচ্ছে মাঝে মাঝে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সম্ভবত, সেই জায়গাতে ওর ধারাবাহিকতা খুব সামান্য সময়ের জন্য একটু অন্যরকম লেগেছিল। তো আমি ওকে ৭৫ দিচ্ছি। পিরোজপুর থেকে আমরা চলে আসলাম এখন গাজীপুরে। আবৃত্তি শুনবো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী উম্মে হুমায়রা হিমু আশফির কণ্ঠে। সে গাজীপুর শাহীন ক্যাডেট স্কুলে পড়ে। কবি মুসউদ উস শহীদ রচিত বীর বাঙালির নেতা কবিতাটি। পাক হানাদার এদেশটাকে করল যখন রুদ্ধ, সহজ সরল লোকের উপর চাপিয়ে দিল যুদ্ধ। ভাবলো ওরা শান্ত মানুষ, ভীতু মানুষ, আর যুদ্ধ দেখে ভড়কে যাবে, করবে হাহাকার। কিন্তু হঠাৎ একই হলো, উঠলো জেগে ওরা, অস্ত্র নিল, বারুদ নিল, ছিনিয়ে নিল ছোড়া। ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ে মারলো হানাদার। কি যে হলো, পাগল বুঝি শুনছে মানাকার। দীর্ঘ ৯ মাস এমনি করে শত্রু যখন শেষ, ডিসেম্বরের ১৬ তারিখ মুক্ত হলো দেশ। ৭১-এর সেসব কথা রূপকথারই মতো, বীর বাঙালির কাছেই হলো পাক হানাদার নত। এই বাঙালির পাশেই ছিলেন মুজিব নামের নেতা। তিনি ছিলেন নির্ভীক বীর, ছিলেন দৃঢ় চেতা। ২৬শে মার্চ দিলেন তিনি স্বাধীনতার ডাক। বীর বাঙালির জাগরণে বিশ্ব হতবাক। ৩০ লক্ষ বীর বাঙালি
জীবন করে দান, রক্ত লেখায় গেয়ে গেল স্বাধীনতার গান। উম্মে হুমায়রা হিমু আসিকে ধন্যবাদ। ওই যে ওকার এবং উকার, এই দুটার মধ্যে আমাদের সমস্যাটা থেকেই যাচ্ছে। ওকারটা ঠিকভাবে আসেনি, লোকেরটা কেমন একটু লোকের মতো হয়ে গিয়েছে, বুঝি বুঝিটা বুঝি হয়েছে। আর ওই যে বরাবর আমরা যেটা বলি যে আসলে টান থেকে বেরিয়ে আসতে হবে, স্বাভাবিক ভাবে আমরা যেটা বলি যে সে উচ্চারণ একটু স্বাভাবিক করতে হবে, বা বারবার টান দিলে যেটা হয় যে এক ধরনের একঘেয়েমি, যে আমরা যেটা মনোটোনাস বলি, সেটা হয়ে যায়। ছাড়া ভালো হয়েছে। আমি হিমুকে ৭৪ দিয়েছি। হ্যাঁ হিমু, ভালো পড়েছো, খুব সাবলীল ছিলে। কিন্তু আমরা কবিতাকে একটু কণ্ঠ নির্ভর দেখতে চাই, যে কণ্ঠ কি করে বাজিয়ে দেয় কবিতা, কিভাবে ধ্বনিত করে। সেই জায়গাগুলোতে আসলে অনেক বেশি জায়গা আমরা যদি অঙ্গভঙ্গ করি তাহলে হতে পারে, স্বাভাবিক হতে পারে, কিন্তু খুব বেশি দরকার নেই। আর একটা জায়গায় একটু না বললেই নয় তোমার, সেটা হলো যে কবিতার শব্দের স্বাভাবিক উচ্চারণ আছে, এটা সুরেলা উচ্চারণ আছে, সেখানে স্ট্রেস করা যায় না, জোর দেওয়া যায় না। যেমন তুমি চাপিয়ে এরকম করেছো, হয়তো আমি বেশি বলে ফেললাম, চাপিয়ে হতে পারে, অস্ত্র বারুদ মারলো, এই জায়গাগুলোতে তুমি ঝোঁক দেওয়ার চেষ্টা করেছো। আশা করি এইরকম ভাবে না বললেও চলতো, তারপরও তুমি খুব ভালো করেছো, এবং আরো চেষ্টা করো, আরো চেষ্টা করলে ভালো হবে, আরো ভালো হবে। তোমাকে আমি 75 দিলাম, 75 দিলাম। নির্বাচন ভালো ছিল। আগের যারা বলছেন তাদের সাথে আমি যেটুকু যুক্ত করবো সেটা হচ্ছে যে স্বরবর্ণের উচ্চারণের একটু অভ্যাস করতে হবে। সেই অভ্যাসগুলোতে এই যে এ উ ও এই ঝোঁকগুলো অন্য শব্দের উপরে যখন পড়ে, আঞ্চলিক অভ্যাসগুলোর সেই চাপ সহজে এড়ানো যায় না। অভ্যস্ত কান না হলে এগুলো ঠিক করাও সম্ভব হয় না। সেই জন্য আমার মনে হয় যারা বর্ণমালার উচ্চারণে সহযোগিতা করছেন তারা এই জায়গাটি একটু ঠিক করে দেবেন এদেরকে। আর হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কবি যখন কবিতা লেখেন তখন তিনি যেই ছবিটি আমাদের দেন, আমরা যখন বারবার পড়ি আমাদের ভেতরেও কিন্তু একটা ছবি আসে। আমাদের উচিত হয় এই শব্দ দিয়ে সেই ছবিটার রংগুলো ফুটিয়ে তোলা। সেই জায়গাটাতে আরেকটু কাজ করবার আছে। তবু আমার ভালো লেগেছে, আমি ৭৮। ধন্যবাদ সম্মানিত বিচারকদের। এবারে আবৃত্তি নিয়ে আসছে জুয়েনা খন্দকার। সে অংশ নিয়েছে পিরোজপুর জেলা থেকে। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে জুয়েনা। আফম রেজাউল করিম রচিত বাংলাদেশ কবিতাটি। স্বাধীনতা মানে নিজের কথা নিজের মতো বলা, স্বাধীনতা মানে মুক্ত মনে গান গেয়ে পথ চলা, স্বাধীনতা মানে কুসুম কাননে প্রভাত পাখির গান, স্বাধীনতা মানে ধান সুরে তীরে সবুজ সোনালি ধান, স্বাধীনতা মানে সাতলারি বিলে শাপলা ফুলের হাসি, স্বাধীনতা মানে রাখালির ঠোঁটে সুরের মোহনে বাঁশি, স্বাধীনতা মানে ভুল অভিমানে মায়ের সোহাগ শাসন, স্বাধীনতা মানে ৭ মার্চের তর্জনী তোলা ভাষণ, স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ প্রতিরোধ সারা দেশটাই, স্বাধীনতা মানে মুক্ত ভূমি
বিজয়ীর হাসি শেষটায়, স্বাধীনতা মানে দাম দিয়ে কেনা সবুজের মাঝে লাল, স্বাধীনতা মানে বাংলাদেশ সোনালী আগামীকাল। ধন্যবাদ জোয়ানা খন্দকার। কবিতাটি চমৎকার, আবৃত্তিও সুন্দর হয়েছে, কিন্তু ওই যে একই কথা বারবার বলতে হচ্ছে যে তোমাকে যারা শিখিয়েছে, মানে যিনি শিখিয়েছেন বা যারা শিখিয়েছেন, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা স্বরভঙ্গি আশা করে। প্রত্যেকটা শব্দের জন্য আমরা মানে স্বতন্ত্র উচ্চারণ ভঙ্গি আছে, কিন্তু তুমি পুরো কবিতাটাই একইভাবে ওই দৃষ্টায় ওই যে এই যে টানটা, প্রত্যেকটা শব্দের শেষেই তুমি যে টানটা দিয়েছ, এই টান থেকে তুমি যদি নিজেকে মুক্ত করতে পারো তাহলে তুমি অসাধারণ ভালো করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমার জন্য শুভকামনা থাকলো। আমি তোমাকে 70 দিয়েছি। তুমি ভালো করেছো, চেষ্টা করেছো, কিন্তু একটা সমস্যা আমাদের, যে আমি বারবার বলছি, ফাঁদ আছে আমাদের। ছন্দ, মিল, এখন শেষের মিলটা, ওই মিলটার জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হয়, স্মরণ রাখতে হয়, দরকার আছে। এটা তো স্মৃতিরও ব্যাপার আছে, ওই দিকে আমার যেতে হবে। কিন্তু তাতে হয় কি, যে পুরো কি বলা হচ্ছে চরণে সেটা বোঝার উপায় থাকে না। এই সমস্যার একটা সমাধান আমি খুঁজে পেয়েছি বা চেষ্টা করছি। সেটা স্বাভাবিক হয়তো করতেই হবে, তবে ওই ছন্দলিপিটা মানে স্ক্যানিংটা, মানে জ্যোতিটা, পজটা, বিরামটাকে মাঝখানে কোথাও না কোথাও একটু পারলে একটু বেশি দিতে হবে। দিলে তুমি থেমে যাবে, থেমে গেলেই আসলে ওই যেভাবে তুমি দ্রুত যেতে চাও তার হয়ে উঠবে না। কিন্তু এটা আমার একটা সমাধান, চেষ্টা করে দেখতে পারো যে আমাদের ছন্দলিপির ভিতরে যে পজটা দেই বা বিরামটা দেই সেটা কত বেশি ব্যবহার করতে পারি এই ধরনের কবিতা। সব কবিতাই করতে হবে, মুক্ত ছন্দের কবিতাও করতে হবে, এই ছন্দে একটু বেশি চেষ্টা করি। তোমাকে ধন্যবাদ, তোমাকে আমি 70 দিচ্ছি। আমার পালা বোধ হয়। যেটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে যা ওনারা বললেন তার সাথে আমার যুক্ত করবার জায়গা খুব কম। তারপর আমি বলবো যে একটু পরামর্শ দেব। সেটা হচ্ছে নিজে আগে পড়বে, নিজের মতো করে পড়বে, নিজের মতো করে পড়তে পড়তে তারপর দেখবে সেটা কি দাঁড়ায়, একটু রেকর্ড করবে। তারপর যারা গুরুজন আছে তাদেরকে দেখাবে, শোনাবে, উচ্চারণগুলো ঠিক করে নেবে। কারণ তোমার মধ্যে আবৃত্তি শিল্পী হয়ে উঠবার সব সম্ভাবনাই আছে। যেটুকু দরকার সেটুকু পরিমিতি বোধ। এই পরিমিতি বোধ আমার ধারণা তুমি নিজে নিজে পড়লে তোমার ভেতরে থাকবে। যিনি শেখাচ্ছেন তার অভ্যাস তোমার উপর ভর করেছে, সেই ভর থেকে বের হয়ে আসতে হবে। একজন মানে কি বলবো, এটা হচ্ছে কবিতাটা অনেক সুন্দর না? যে জায়গাগুলোর কথা বলা হয়েছে, যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, তোমার যে বয়স সেগুলোর সাথে তোমার পরিচয় ঘটেছে। তোমার সেই দেখাগুলোকে শুধু কবিতায় ফেলে দিয়ে বলবার চেষ্টা করো। যদি কোথাও গিয়ে থাকো, সেই বর্ণনাটা বন্ধুকে যেমন করে বলো তেমন করে এই কবিতাটা বলো। বলতে বলতে একদিন দেখবে এই কবিতা তোমার নিজের একটা সম্পদ হয়ে উঠবে। ভালো থেকো, আমি তোমাকে 72। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী বরিশালের জগদীশ শাশ্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী অধরা বণিক জয়ী। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতাটি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভিতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে,
মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার। আজও তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্ম লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না শ্রী। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে ভেসে থাকা পানার মতো মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে। সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ অথরামণি জয়ী, নামটা খুব সুন্দর। কবিতা নির্বাচনের ব্যাপারে লীনা আপা এই কবিতার ব্যাপারে যে কথাটি বলেছিলেন, নিশ্চয়ই সেটা খেয়াল করেছিলেন। সে কথাটা আমি পুনর্ব্যক্ত করতে চাই যে আসলে সময় এবং বাস্তবতা অনুযায়ী বিষয়টা নির্বাচন করতে হয়। এই কবিতাটা আগে যেভাবে আবেদনটা তৈরি করতো এখন কিন্তু সেভাবে আবেদনটা তৈরি করে না। ফলে যারা স্বাধীনতার কবিতা নির্বাচন করবে তারা এই বিষয়টা খেয়াল রাখবে। তবে উচ্চারণে তো চন্দ্রবিন্দু যুক্ত উচ্চারণগুলো আমাদের কেন যেন আসতেই চায় না। র এবং র এই দুটার মধ্যে আমাদের খুব সমস্যা আছে, আড়ষ্ট হয়ে যাচ্ছে। আড়ষ্ট জাতি, এটা জটাও ঠিকভাবে আসে না। তবে ভালো হয়েছে, জয়ের জন্য শুভ কামনা থাকলো। আমি জয়ীকে 68 দিয়েছি। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। চেষ্টা করেছো খুব, কবিতার ভেতরের যে বেদনাগুলো, সুখগুলোকে তুমি বের করবার চেষ্টা করেছো। এটি কিন্তু শেষ কথা নয়। কবিতাকে আসলে অনেকটা বেশি পাঠ নির্ভর করে তুলতে হবে। কবিতার শব্দের দিকে, চরণের দিকে, বাকৃতির দিকে আমাদের চাইতে হবে। খুব বেশি যদি আমরা অভিব্যক্তির কাছে যাই তাহলে কবিতা হয়তো বা ধরা দেবে না, গুলিয়ে ফেলানো হবে মনে হয় আমার। আমার একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো আমরা কবিতাকে কণ্ঠ নির্ভর দেখতে চাই। সেখানে মুখের খুব বেশি অভিব্যক্তির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং হাতের সামান্য পরিমিতি বোধের ব্যাপারটা তো বলেছিলেন লীলা আপা, মুখের এবং হাতের পরিমিত ব্যবহার আমাদের দরকার। কণ্ঠই বড় কথা। তুমি অনেক সময় মুখের ঝোঁক দেওয়ার জন্য অনেক শব্দকে তুমি অনেক ঝোঁক দিয়েছো। বাংলা সেটা সহ্য করে না। বাংলার স্বাভাবিক একটা সুরেলা রীতি আছে, সেই সুরেলা জায়গাতেই যেতে হবে। শব্দের সেই সুরেলা ভঙ্গিকে আমাদের উদ্ধার করতে হবে। আমি অনেক কথা বলে ফেললাম, তারপরও আমার এই কথাটা বলতে হলো। হয়তো বা আবার দ্বিতীয় আমি এই কথা আর বলবো না। আমি ওকে 65 দিলাম। আমি 70 দিচ্ছি। আর একটি কথা বলতে চাই, সময় বাস্তবতায় মেয়েদের বিষয়ে যে ভাবনাগুলো সেগুলো বদলাচ্ছে। ঠিক আছে, সেই জায়গাগুলো যে কবিতাতে আছে
সেই কবিতাগুলো আমরা সচেতনভাবে একটু কিছু দিনের জন্য দূরে রাখবো। এখন ধর্ষী তার লজ্জার দিন নেই, যিনি ধর্ষক তার লজ্জার দিন। এখন নষ্ট জন্মের জন্য কাউকে দায়ী করতে হলে সেই ধর্ষককেই দায়ী করা হচ্ছে। সমাজ বাস্তবতায় সেই অভ্যাস, বলবার অভ্যাসে যে পরিবর্তনটা আমরা আনতে চাই নারীর সম্মানের জায়গাটিকে তৈরি করবার জন্য, সেই জায়গাটিতে আমাদের একটু নজর দিতে হবে। এটি আমি অভিভাবকদের উদ্দেশ্যে দিচ্ছি। মুক্তিযুদ্ধের অনেক ইতিবাচক ছবি আছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই কবিতাটি লিখেছিলেন স্বাধীন বাংলাদেশে একটি অন্ধকার সময়। সেই সময়টি আমরা অতিক্রম করেছি বেশ অনেকগুলো বছর হলো। আমরা স্বাধীনতার 50-এ পা দিচ্ছি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী করছি, এবং নারীদের জীবনযাত্রায় সম্মানের জায়গাটি অর্জনের জন্য কিছু শব্দ ব্যবহারে সতর্ক থাকবে। এই শব্দগুলো পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনার শব্দ। এই শব্দগুলো মানবিক চিন্তা ভাবনার শব্দে রূপান্তর করবার জন্য কবিদের প্রতি অনুরোধ থাকলো। আর যারা করে গিয়েছেন তারা বেঁচে থাকলে, দ্রুততা বেঁচে থাকলে এই শব্দ নিজেই অন্য আরেকটি উচ্চ মার্গের শব্দে এখনকার সময়ের মানুষদের জন্য নিশ্চয়ই লিখবে। কারণ নারীর প্রতি যে অবমাননা হচ্ছে সেটি একটি অন্ধকার বিশ্বাসের মানুষদের দ্বারা হচ্ছে। সেই অন্ধকার বিশ্বাসের মানুষদেরকে পথে আনবার জন্যই আমাদেরকে শব্দ দিয়ে একটি ঐন্দ্রজালিক অবস্থা তৈরি করতে হবে, যেটি আমাদের নারীদের, আমাদের শিশু কন্যাদের, আমাদের মানবিক বোধ সম্পন্ন পুরুষ শিশুদের তৈরি করবে। সেই জায়গাটা নিশ্চয়ই আমরা কবিতার আশ্রয়ে সেভাবে নির্বাচন করবো। এটি আমার এই মাধ্যমে সবার কাছে অনুরোধ থাকলো, দয়া করে বিষয়টির গভীরতা ভেবে বিষয়গুলো যদি আমরা কাজ করি, তবে হয়তো সমাজের প্রতি আমাদের যে দায় সেটিও আমরা শিল্প চর্চার পাশাপাশি করতে পারবো। ধন্যবাদ। তোমাকে আমি 70 দিয়েছি। ভালো থাকো, কবিতার সাথে থাকো, জয়ী হও। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি চলছে। এবারের অংশগ্রহণকারীর নাম তৌশিতা অদ্রি। তৌশিতা এসেছে শেরপুর থেকে। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী সে। কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর তো স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে
সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। তোষিতা চৌধুরীকে ধন্যবাদ, সুন্দর হয়েছে। তবে ওই যে আমি তার কথা বলতে এসেছি, এটা আসলে একটু প্রত্যেকটা পর্ব শেষে একটু অন্যরকম হতে পারত, কিন্তু তোমার সবগুলো আমি তার কথা বলতে এসেছি একই রকম হয়ে গেল। এবং অপ্রস্তুত, এটা অপ্রস্তুত বলেছ। রফলাযুক্ত শব্দের আগে যদি কোনো শব্দ থাকে তাহলে সেই রফলাযুক্ত শব্দটি দ্বিত্ব হয়, অপ্রস্তুত। তো এই বিষয়গুলো যদি একটু খুব চমৎকার হয়েছে। এবং তোমার যেভাবে তুমি সাবলীল ভাবে পড়ছিলে, অনেক ভালো নাম্বার পাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ওইখানে আমি তার কথা বলতে এসেছি, ওখানে যদি তুমি বৈচিত্র্য টানতে পারতে বা যা বলেছে আগের কথার সাথে যে আবেগটা, সেই আবেগটা আমি তার কথা বলতে এসেছি সেখানে কেন যেন যুক্ত হয়নি। আমি তোমাকে ৭৬ দিয়েছি, ৭৬। হ্যাঁ, একটা জায়গা লক্ষ্য করেছো কি, যে তোমার কণ্ঠস্বর তোমাকে সহযোগিতা করেছেন। জানি না এটা প্রযুক্তি কিনা, সাংঘাতিক সুরেলা, ঝরঝরে, স্পষ্ট, উচ্চারণে ভুল তেমন নেই বললেই চলে। কিন্তু একটা দুটো দিক তো বলতেই হয়। আমার খুব প্রিয় কবিতা, শেষের দিকে কেমন যেন আমরা একটু আবেগ কাতরে হয়ে পড়ি। আমি জানি না, নির্মলেন্দু গুণের সম্প্রতি আমি একটা কবিতা শুনেছি, স্বাধীনতা, এই শব্দটি কি করে আমাদের হলো। আমি অবাক হয়েছি, এত নির্ভার কি করে উনি পড়েন। একটু সুর আছে, কিন্তু সব জায়গাতে কিন্তু ওভাবে তিনি পড়লেন না যেখানে যেখানে আমরা জোর দিই, সেখানে তিনি কোথাও জোর দিলেন না। কপালে কবজিতে লাল শালুবেরি, একটু লালের উপরে জোর দিলেন, একটু কৃষকের উপরে জোর দিলেন, শতের উপরে জোর দিলেন, শত বছরের শত সংগ্রাম, এই যে বলছেন তিনি। এবং যেখানে আমরা জোর দিই শেষের দিকে, তাও তিনি জোর দিলেন না। তাহলে শেষের দিকে যে জোরটা দিচ্ছে আমরাও দিই, আমিও পড়াতে পড়াতে জোর দিই, কিন্তু আমার কেমন কেন জোর দেব, আমাকে তো বুঝিয়ে বলতে হবে কবিতা। সেই জায়গাটা একটু বেশি হয়ে যাচ্ছে হয়তো বলা, না বলে পারছি না। এই যে আমি তার কথা বলতে এসেছি বারবার একই জায়গায়, যেটাকে আমি ট্যাকেল করি সেটা হচ্ছে এই জ্যোতির ফের করে দিই। অর্থাৎ আমি তার কথা বলতে এসেছি, আমি তার কথা বলতে এসেছি, আমি তার কথা বলতে এসেছি। দেখবে যে জ্যোতি কি করে তোমাকে অন্যরকম জায়গায় একটা ঘটনা ঘটিয়ে দেয়, চমৎকার একটা ইভেন্ট তৈরি করে দেয়। জ্যোতি সাংঘাতিক জিনিস, এটাকে তুমি প্রয়োগ করতে শিখতেই হবে আমাদেরকে, তাহলে আমরা খুব ভালো করে কাজটা করতে পারবো। আমি একটা শব্দের জায়গা থেকে, আমি জানি না, আমি যেটা শেখাই অন্যকে শেখাই, তুমি বলছে অ্যাভিনিউ, আসলে আমি বলি এভিনু, এভিনুর। আমার কাছে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা এভিনুর বলা আছে, আমি জানি না শব্দটি অ্যাভিনিউ হবে কিনা। এখানে আমার কাছে মনে হচ্ছে যে এভিনিউ হওয়াটাই উচিত। যাই হোক, তোমাকে আমি 77 দিলাম। আমি যথাযথ একটু অন্যরকম করে দিলাম, একটু ৭৮ দিয়ে দিলাম, যদিও আমাদের সবার বিবেচনায় নাম্বারগুলো একই রকমই এসে যাচ্ছে। আমার যেটা বলার সেটা হলো, শহীদ মিনার থেকে যখন ইট খসে পড়ে সে তো পড়ে যায়, তাকে তুলে দেব কেন? আর সমকাল, এটা কিন্তু সেই সমকাল না, এটি পত্রিকার অফিস, সেটা পার হয়ে যেতে যেতে তথ্যগুলো আমাদের জানতে হবে। কবিতাটা আমাদের এই কবিতাটা আমাদের সেই কবিতা, ৭৫ পরবর্তী সময়ে একজন কবি প্রথম বঙ্গবন্ধুকে উচ্চারণ করলেন সমস্ত দুঃশাসনের বিপরীতে দাঁড়িয়ে, অত্যন্ত শান্ত গলায়
অত্যন্ত ধীর দীপ্ত গলায় এই কবিতাটি উচ্চারণ করেছিলেন। এটার ভেতর কোনো কান্না নেই, কোনো অহংকার নেই, কোনো আবেগ নেই, কিন্তু অধিকার আছে। সেই অধিকারের জায়গা থেকে এই কবিতাটি যদি আমরা পড়তে পারি তবে খুবই সুন্দর একটা অর্থ চলে আসে। কবিতার শব্দগুলো নিজেরাই নিজেদের বিবেচনায় অনেক সমৃদ্ধ। তো এখানে অতিরিক্ত সুর না দেয়াই ভালো। তোমার গলার এবং বলার যে যোগ্যতা, তার সাথে কবির যে অবস্থান, সেটি তথ্য নিয়ে যদি পড়ো, কবিতা অনেক সুন্দরভাবে পরবর্তীতে উপস্থাপন করতে পারবে। ভালো থেকো। আমার ভীষণ পছন্দের কবিতা এটি। ভালো থেকো। ধন্যবাদ সম্মানিত বিচারকদের। এবার আমরা চলে আসলাম রাজধানী ঢাকায়। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নাফিস উল্লাহ আবৃত্তি শোনাবে এবার আমাদের। তার বিদ্যালয়ের নাম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রার ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়ায় ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনে উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক ভেদে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশুপাতা কোরআনীরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। মোহাম্মদ নাফিসুল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে সাহস দেখিয়েছো, বারবারই বলছি যে সাহসটা আমাদের এগিয়ে যাবার একটা অন্যতম প্রধান শর্ত। সাহস না থাকলে আমরা সামনে পাই বাড়াতে পারি না। তুমি যে সাহস করে সামনে পা বাড়িয়েছো সেজন্য তোমাকে অভিনন্দন। তবে আরো আরো অনেক অনেক চর্চা করতে হবে। উচ্চারণগত যে সীমাবদ্ধতা আছে সেটা চেষ্টা করলেই কেটে যাবে। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। আমি তোমাকে 48 দিয়েছি, 48। হ্যাঁ,
একজন কবির কবিতা আর একজন কবি লিখেছেন, একজন বঙ্গবন্ধু আর একজন নির্মলেন্দু গুণ। তো তার কবিতা পড়লেই তো হয়ে যাবে, নির্মলেন্দু গুণের কবিতা পড়লেই হবে, হয়ে যাবে। একটু একটু বুঝে শুনে যদি আমরা বারবার পড়তে থাকি তাহলে তো হয়ে যাওয়ার কথা। মানে বিশ্বাস রাখতে হবে কবিতার প্রতি, শব্দের প্রতি। এই বিশ্বাসটুকু হারিয়ে গেলে চলে না, পড়তে হবে, কান দিয়ে শুনতে হবে। তো সেই দিক থেকে তোমাকে আমি 50 দিলাম। আপা আপনার মাইকটা বন্ধ আছে, মিউট করা আছে। দুঃখিত, আমি ভাবছিলাম ওখান থেকে এটা কন্ট্রোল করা হচ্ছে। যেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে ওর প্রথম কাজটি খুব সুন্দর। ও একা একা কাউকে না দেখিয়ে কবিতাটি নিজের মতো করে পড়লো বলে কবিতার যে মূল সুর, মূল বোধ, মূল সংবাদটি আমরা পেয়েছি। যেটি দরকার সেটি হচ্ছে এখন এর কাটাছেঁড়া বলতে আমি বলছি যে উচ্চারণে যে ত্রুটিগুলো ছিল সেগুলো থেকে মুক্ত হওয়া, আর গলার যে সৌন্দর্য আছে সেটিকে আরো বিশ্বাস নিয়ে আরো সহজভাবে বলবার জায়গাটাতে দাঁড়িয়ে পড়া। এই দুটো কাজ যদি ও করতে পারে আবৃত্তিতে, তার থেকে যাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার এই উপস্থিতির জন্য 50 দিচ্ছি, কিন্তু তোমার এই একা একা পড়বার অভ্যাসটি সবসময় চালু থাকুক, এবং তারপর তুমি প্রশিক্ষকের কাছে গেলে সেই জায়গাটি আরো সুন্দর হয়ে উঠবে। আমি নাম্বারটি বলেছি 50। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আবৃত্তি নিয়ে আসছে চট্টগ্রাম থেকে অনন্যা চৌধুরী। অনন্যা চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ে। কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই গঞ্জাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কের বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানে? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কাল হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড মাঠ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালো বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণে কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা পুরানিয়া দল বেঁধে। এর যে কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের।
কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তৈতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রুধি তাহার বজ্র কণ্ঠবাণী। অনন্যা চৌধুরীকে ধন্যবাদ, ভালো হয়েছে, আরো ভালো হতে পারতো। উচ্চারণ মোটামুটি। ওই যে শেষে তোমাদের মতো শিশু পাতাকুড়ুনির দল, শিশু পাতাকুড়ুনির দল কিন্তু আলাদা নয়, কিন্তু ওখানে আলাদা আলাদা করে ফেলেছ। আর ওই যে প্রত্যেকবার যে শব্দের শেষে একটা টান দেয়া, সেই টানটা যদি পরিহার করতে পারতে অসাধারণ হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি অনন্যা চৌধুরীকে ৭৩ দিয়েছি। অনন্যা, ওই যে আমি জ্যোতি নিয়ে কথা বলছি, দেখো এই জ্যোতিটা যদি এমন দেওয়া যায়, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাহলে হয়তো একটা ঘটনা ঘটে যেতে পারে, আকস্মিক একটা ঘটনা ঘটে যেতে পারে। তুমি হয়তো সেখানে হয়তো দিয়েছো, যতটুকু মনে পড়ে তুমি দাও। এই যে মাঠের বিরুদ্ধে মাঠ, এত আবেগায়িত হওয়ার দরকার আছে কি? শান্তভাবে বলা যায় না, মাঠের বিরুদ্ধে মাঠ, কবির বিরুদ্ধে কবি, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, তার আগে আছে বিকেলের বিরুদ্ধে বিকেল। ব্যাস হয়ে যায়। দেখো কবি কিন্তু নির্মলেন্দু গুণ শেষের দিকে এই স্তবকের শেষের দিকে এসে একটু আবেগায়িত হয়েছেন, এইরকম এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ, তারপর আস্তে আস্তে তিনি আবেগায়িত হয়ে, তারপর আর কোথাও তার আবেগ আমি কোথাও দেখি না। আর আমি আগে বলেছি, শত বছরের শত সংগ্রাম শেষে এই জায়গাগুলোতে তিনি এমন করে বললেন কেন আমি জানি না, আমার ভালো লেগেছে। তারপরে ওই যে জনতার মঞ্চ, জনসমুদ্র, এই জায়গাগুলোকে তিনি আলাদাভাবে বললেন। আলাদা জ্যোতি দিয়েও কিন্তু এই জায়গাতে পড়া যায়, ভেবে দেখতে হবে এই জায়গা কি করে আমরা শব্দ বোধের জায়গা একটু তুলিয়ে দিতে পারি। শব্দের দিকে তাকাতে হবে, বাক্য রীতির দিকে তাকাতে হবে, চরণের দিকে তাকাতে হবে, বারবার পড়ো, আর বেশি বাড়িয়ে বলবার দরকার পড়ে না। তোমাকে আমি ৭৩ দিলাম, 73। আমি দিচ্ছি ৮০। কেন দিচ্ছি সেটা বলি, যে বলবার সময় কিছুটা স্বাভাবিকতা রেখেছিলে, অনেক পঠিত এবং বেশ অনেকবার মনে হয় তুমি এই কবিতাটির সাথে আবৃত্তির সাথে ছিলে বলে আড়ষ্টতা কম ছিল, কিন্তু অসীম যা বললেন, লিয়াকত ভাই যা বললেন, তার সবগুলোই উপস্থিত ছিল। তারপরও এই কবিতার একটা মহিমা আছে, এই কবিতা আমাদেরকে আপ্লুত করে। এই কবিতাটা যখন সামান্যতম ঠিক হয় তখন আমাদের ভালো লাগা এর থেকে বেরোতে পারি না আমরা। তো এই কবিতাতে অসংখ্য নিঃশব্দতার ব্যবহার আছে, যেটা জ্যোতি বললেন লিয়াকত ভাই। সেই নিঃশব্দ জায়গাগুলোকে যদি আমরা সুন্দর করে বোধের মধ্যে নিয়ে সে কাজটি করতে পারি, ছবিটি সবাই দেখতে পাবে এবং তখনই হবে এই কবিতার সমৃদ্ধ আবৃত্তি। সেই সমৃদ্ধ আবৃত্তি করবার জন্য তোমার আগামী ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তোমাকে আমি ৮০ দিলাম, ভালো থেকো। এবং এই পরামর্শগুলো আমরা দিচ্ছি, এগুলোকে যদি একটু আমলে আনো তবে হয়তো ভালো করবে। আশীর্বাদ। দুঃখিত, আমাদের এবারের প্রতিযোগী জুনায়েদ লাবিব আল ওয়াসি, সে ঢাকার মুন্সি আব্দুল রউফ পাবলিক কলেজে অধ্যয়ন করছে, সেও ৮ম শ্রেণীর শিক্ষার্থী। চলুন তার আবৃত্তি শুনি। রাখলো দেশের মান, লিখেছেন মীর বরকত। কানসেনাদের ভাই ফরমাস খাটতো ছোট দিনু, বাড়িতে তার মা ছিল আর বোনটি তাহার মিনু।
মুক্তি সেনার সঙ্গে তাহার যোগাযোগটি জবর, পৌঁছে দিত সকাল দুপুর পাক বাহিনীর খবর। পাশের গ্রামে রাতের বেলা এলো মুক্তির দল, ক্যাম্পে অ্যাটাক করবে তারা, বুকের দারুণ বল। রাজাকারে দিল খবর, ফোন দিয়ে আটে পাখি, রাতের বেলা ফেলবে ঘিরে, দিতে তাদের ফাঁকি। আশেপাশে লুকিয়ে যারা মুক্তি আছে যত, এই কথাটি মিনু তখন জানালো খুব দ্রুত। গর্ত খুঁড়ে রাখে পথে, অনেক ভেবে দিনু, গাছের পাতা দিয়ে ঢাকে কষ্ট করে মিনু। চুপি চুপি চলে পাখি, আনন্দেতে ভাসে, পথ দেখিয়ে চলে দিনু, মনে মনে হাসে। ঝোপের ঝাড়ে ঢুকে তারা গর্তে পড়ে গেল, মুক্তিরা সব কাছেই ছিল, দৌড়ে তারা এলো, ঘিরে ধরে পাক সেনাদের দিল খতম করে। অকুত ভয় ছেলেরা সব হই হুল্লোড় করে। হঠাৎ দেখে মাটির উপর দিনু পড়ে আছে, রক্তে ভাসে কচি ছেলে গর্তখানির কাছে। দেশের জন্য ছোট্ট শিশু বিলিয়ে দিল প্রাণ, ধ্বংস করে খান সেনাদের রাখলো দেশের মান। ওয়াসিকে ধন্যবাদ, সুন্দর কবিতা, সুন্দর আবৃত্তি। তবে ওই যে কিছু কাজ করার ছিল, সেই কবিতার যেটা লীনা আপা বারবার বলছে, কবিতা পড়তে পড়তে এক ধরনের বোধ তৈরি হয়, এবং সে বোধ যখন তৈরি হয় তখন সেই বোধই কিন্তু আমাদেরকে বলে দেয় যে আসলে কোন শব্দটা কিভাবে উচ্চারণ করতে হবে, উচ্চারণ ভঙ্গিটা কেমন হবে, স্বরপ্রক্ষেপণটা কেমন হবে। ওয়াসিকে ধন্যবাদ যে তুমি পড়েছ, আরো পড়তে হবে, এবং পড়তে পড়তেই বিষয়টা আয়ত্তে চলে আসবে। আমি ওয়াসিকে দিলাম ৬২। হ্যাঁ বন্ধু, অসীম বিভাগের পর আর কথা বলতে চাই না, পরিষ্কার করে অনেক কথাই বলেছেন। আমি তো ওকে 65 দিলাম, 65 দিলাম। আমি সত্য দিচ্ছি। প্রথম হলো সুন্দর একটি কবিতা নির্বাচন করেছে, বয়সের সাথে মিলিয়ে একটি কবিতা নির্বাচন করেছে, এবং মুক্তিযুদ্ধে শিশুদের অবদানের ছবি এখানে আছে। সেই জায়গাটা থেকে এই কবিতাটি নির্বাচনের জন্য আমি ওর বিবেচনাকে একটি মূল্য দিচ্ছি। আরেকটি হচ্ছে তৈরি হওয়া, সেটি মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে হবে। যেটি হচ্ছে বাংলা ভাষাটি সব সময়ের জন্য চর্চার বিষয়। কথা বলাটা যত ভালো হবে, আবৃত্তির অনুষঙ্গগুলো আবৃত্তিতে তুলে আনবার ক্ষেত্রে তত সাবলীল ভাবে সেটি উপস্থাপন করা যাবে। বন্ধুদের সাথে আলতোভাবে কথা বলবে না, বাংলা ভাষার শব্দগুলো যেই পরিমাণ আবেদন রাখে সেই আবেদনটি নিশ্চিত করে বলবে। ছেলেরা বলতে গিয়ে তুমি কি করেছো, একদম আলতো করে বলেছো। শব্দগুলোর যে আদল আছে, সেই আদলটির যথাযথ মর্যাদা দিয়ে শব্দ উচ্চারণ করতে পারলে আবৃত্তির সবগুলো আবৃত্তির পরিবেশ তৈরি হয়ে যায় এবং শব্দটা নিজের গতিতে নিজের ছবি আঁকে। তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে 70 দিয়েছি। অংশগ্রহণকারীর নাম এলবিনা জয়ধর এনা। সেও ঢাকা থেকে এসেছে। এনা ৮ম শ্রেণীতে পড়ে। তার বিদ্যালয়ের নাম YWCA জুনিয়র গার্লস হাই স্কুল। দেশটা তো আমাদেরই, ফারুক নওয়াজ। দেশটা তো আমাদেরই, তাই না? গাছগুলো আমাদের ফুল দেয়, ফল দেয়, নদীগুলো ফসলের মাঠে মাঠে জল দেয়, রোদে দেয় ছায়া, মায়া, সুশীতল হয় কায়া। বলো, এই দেশ থেকে আমরা কি পাই না? দেশটা তো আমাদেরই, তাই না? মায়াময়ী মৃত্তিকা জননীর মতো সে, অবিরত স্নেহ সুধা দিয়ে যায় কত সে। পাখিদের কাকলিতে ভোর আসে আলো দিতে। আমরা কি প্রকৃতির সাথে মিশে যাই না? দেশটা তো আমাদেরই, তাই না? দেশ শুধু দিয়ে যায়, যেন তার শেষ নেই। পৃথিবীতে এত ভালো আর কোনো দেশ নেই। মুক্তিতে দীপ্তিতে বেঁচে থাকো তৃপ্তিতে। দেশটার ভালো বলো,
কেন তবে চাই না? দেশটা তো আমাদেরই, তাই না? হ্যাঁ ঠিক, দেশটা তো আমাদের, তাই না? এনাকে অনেক ধন্যবাদ, অভিনন্দন। উচ্চারণগত দিক থেকে কোনো আমার কানে অন্তত লাগেনি, লিয়াকত ভাই নিশ্চয়ই খেয়াল করেছেন উচ্চারণের কোথাও ভুল আছে কিনা। সব মিলে ভালো লেগেছে আমার কাছে, আমি ওকে 80 দিলাম। এই প্রথম আমি একটা কবিতা শুনলাম যেখানে ও একটা হাতে কাঁচি নিয়েছে। এটাকে আমরা বলি, সত্যি সত্যি বলি যে কাটার নিতে হবে, কেটে কেটে দিতে হবে কবিতাকে। যত বেশি কাটবে অথবা যত জায়গা মতো কাটবে ততই কবিতা ঘটনা ঘটিয়ে দেবে। কিন্তু কাটলে তো চলে না, ওটাকে আবার সেলাই করে দিতে হয়। এটুকু আমাদের জানতে হবে, তাহলে তো ছন্দ থাকে না, রিদম থাকে না। ভারী সুন্দর করে পড়েছো এবং জায়গা মতো কেটে কেটে কবিতাকে মানুষ বানিয়ে ফেলেছো, কবিতাকে সজীব করে তুলেছো। তোমাকে মানে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আমিও 80 দিচ্ছি। আমি দিচ্ছি 82 দিচ্ছি আমি। আর হচ্ছে যে এত চমৎকার করেও বললো, এটাই চাই শিশুদের মুখ থেকে, এভাবেই দেশপ্রেম চাই। মার্চে হোক, ফেব্রুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক, সারা বছর ধরে শিশুরা এভাবে দেশকে ভালোবাসবে, এভাবেই কবিতার বিষয় নির্বাচন করবে। মুক্তিতে, দীপ্তিতে, বেঁচে থেকো তৃপ্তিতে, কি অসাধারণ আশা আকাঙ্ক্ষা এই বলার মধ্যে ছিল এবং পরিবেশনার মধ্যে ছিল। সেটার জন্য আমার খুব ভালো লাগছে। আগামীতে আবৃত্তির সাথে থাকলে আমরা একজন ভালো আবৃত্তি শিল্পী পাবো, যাকে অনুসরণ করবে তার সময়কার শিশুরাও। ভালো থেকো। ধন্যবাদ। আমাদের আজকের প্রতিযোগিতায় ঢাকা থেকে অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আজকের সবশেষ প্রতিযোগীর নাম সুহানা হাবিব, সেও ঢাকার বন্ধু। সুহানা শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। কবি নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজ সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা ভবঘুরে।
আর তোমাদের মতো শিশু পাতা পুরাণীরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্যে সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? সোহানা হাবিবকে ধন্যবাদ। এই যে এখানে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে বসে আছে, কেন যেন ভোর থেকে আলাদা হয়ে যাচ্ছে, মানে বসে আছে একটা বাক্য শেষ হয়ে গেল, তারপরে যেন আবার ওরা শুরু করলো ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। আসলে তো ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে বসে আছে ভোর থেকে। আর উদ্যত কালো হাত হঠাৎ করে কেন যেন উঠে গেল, প্রতীক্ষাটা কেন যেন প্রতীক্ষার মতো মনে হলো। রবীন্দ্রনাথ নাথেরটা নাতের হয়ে গেল, আর দুয়ার দোয়ার হয়ে গেল। ভালো হয়েছে এমনিতে সোহানা হাবিব, মানে এগুলো আসলে পরবর্তী সময় যাতে আরো ভালো হয় সেই জন্য আমরা তোমাদের এই সীমাবদ্ধতাগুলো ভুলগুলো নির্দেশ করে দিচ্ছি বা ধরিয়ে দিচ্ছি। এতে নিরুৎসাহিত হবার কিছু নেই বা আমার দ্বারা হবে না এমনটি ভাবার কোনো কারণ নেই। তুমি ভালো করবে নিঃসন্দেহে, কেননা তোমার মধ্যে সেই সাহসটা আছে, সেই উদ্যমটা আছে। আমি তোমাকে দিয়েছি 64। আমি কবিতা সম্পর্কে সর্বশেষ কথাই বলতে চাই আমার বোধের জায়গা থেকে। সিনেমা যারা করেন পরিচালক, তারা ছোট ছোট ক্লিপ করে লেখে, ছোট ছোট ক্লিপ করে, অর্থাৎ যাকে বলা হয় সিনেমাটোগ্রাফি বলা হয়। আমি বলছি তোমার জন্য না, আমি যারা প্রশিক্ষণ দিয়েছে তাদের জন্য। এই কবিতার ভিতরে তাই প্লটিং করে তো কবি, তো কখন কোনটা বলবে কোনটা বলবে কোনটা বলবে সব ঠিকঠাক থাকে এবং সেটাকে তিনি বর্ণনা করে যায়। আমি এটাকে বলবো ইংরেজিতে, মাফ করবেন সবাই, আমি শিশুদের জন্য বলছি না, আমি বলছি প্রশিক্ষকদের জন্য। একটা গ্র্যান্ড ন্যারেটিভস আছে। গ্র্যান্ড ন্যারেটিভ মানে এত বেশি ন্যারেট করা ভিতরে আছে, কবিতা সংহত করে দিয়েছে এর ভেতরে। আর এখানে তো সিনেমা আছেই, তো সব মিলিয়ে একটি চমৎকার গল্পও বটে, মহাগল্প বলতে পারি। মহাগল্প, এই গল্পটা আমরা কি করে করতে পারি সেটা একটু জরুরি বিষয়। প্রথমে যেটুকু দেখাবো, তারপরে কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি, এই যে তুমি বলেছি, এই যে অ্যাড্রেস করছে হে, এই যে গল্পের মতো করে এখন একটু বলা তো যায়, যাবে না কেন? তারপরে না আমরা পরে আবেগ দেবো, আবেগের জায়গা তো আছেই, দেবো আমরা। এগুলো যদি আমরা মনে করি যে এটা একটি মহাগল্প এবং মহাকাব্যিক গল্প, তাহলে কিন্তু আমাদের অনেকটা জায়গা থেকে আমরা ভেতরে ঢুকে যেতে পারি। এটা বারবার পড়া হবে, বারবার কেউ আমাদের উন্মোচন করতে হবে। আমার উন্মোচনটা আসলে আমি মনে করি এইরকমই আমার উন্মোচন, যে এটা সিনেমা আছে, কখনো সময়কে আগে নিয়েছে, কখনো সময়কে পরে নিয়েছে, কখনো বর্তমান, কখনো ভবিষ্যৎ, কখনো একেবারেই অতীতকাল। এই কয়েকটা কালকে তিনি ধরেছেন, কয়েকটা কালকে ধরে তিনি আপেক্ষিকতার জায়গাতে চলে গেছেন। কাল আর কাল থাকেনি, কাল চলে গেছে আপেক্ষিকতার ভোর। তো কবিতাকে পড়তে গেলে আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেক বুঝতে হবে, শব্দ, এর সুর, এর ছন্দ সব বুঝে নিতে হবে। এই মহাকাব্যটি আমাদের ভালো করে পড়তেই হবে, আমাদের জন্য বারবার স্মরণীয় এই কবিতাটি। কিন্তু পড়তে গিয়ে কোথাও কোথাও নিশ্চয়ই একটু গোলমাল আছে, থাকতেই পারে। তো আমি নিজের তোমাকে আরেকটু বাড়িয়ে 70 দিচ্ছি। আশা করছি তুমি আরো ভালো কবিতাকে আবৃত্তি করতে পারবে। এই একটা জায়গাতে শুধু একটু শেষ করি, জায়গাতে তুমি একটা মুক্ত প্রবাহমান একটু কবিতা, তো সেখানে তুমি বলেছো, কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে জ্যোতি দিয়েছো। তারপরে বলছো ঢেকে দেয়া, না একবারেই বলা যেতে পারো, মানে বাগানে ঢেকে দেয়া বলতে পারো। জ্যোতিটা কিন্তু খুব মারাত্মক, এটা মাঝে মাঝে মনে রাখতে হবে। এবং যারা আধুনিক কবিতা, কখনো কিন্তু তারা কখনো চরণে শেষ করে না, চরণ থেকে বেরিয়ে চলে আসে, মানে প্রবহমানতা থাকে, মনে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। তাহলে আমি কত দিচ্ছি তাকে? আমি দেইনি বোধহয়, আমি তাকে 70 দিচ্ছি।
আমার পালা বোধহয়, আমি 65 দিলাম। আর যারা বললেন তার সাথে আবার যুক্ত করব, বলবার সময় বাংলা উচ্চারণের সময় বাংলিশ হওয়া যাবে না। আমরা যদি আমাদের স্বাভাবিক জীবনে বাংলিশ হয়ে বন্ধুদের সাথে কথা বলি, আবৃত্তিতে তার প্রভাব পড়ে যায়। এখানে অনেক শব্দ ছিল, সেগুলো বলছি না, সেগুলো তোমার অসীম অনেকটা অ্যাড্রেস করছে, তারপরে লিয়াকত ভাইও বললেন। আর এই কবিতাটি একটি অসাধারণ কবিতা, সবাই আমরা বলি, কিন্তু কেন অসাধারণ সেই তথ্যগুলো আমরা খুঁজি না। যদি আমরা পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস জানি, ছবিগুলো জানি, বাংলাদেশের প্রেক্ষাপটের পরিবর্তনগুলো জানি, এবং কেন আগামী দিনের শিশুরা দোলনায় দোল খেতে খেতে সব জানতে পারবে, সেই সত্যটা জানি, তবে এই কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। যিনি কবিতাটি তৈরি করে দেন শিশুদের জন্য, তাকে তো অবশ্যই সেই ইতিহাস সংলগ্ন করে কবিতাটি নির্মাণের দায়িত্ব নেওয়া উচিত। তবে এই কবিতাটি সার্থকতা থাকবে। আবৃত্তির এই যে কষ্টসাধ্য উচ্চারণ, আয়ু খরচ করে ধ্বনি উচ্চারণের সার্থকতা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি বলেছি, হ্যাঁ ঠিক আছে। তবে শিশুরা যারা করেছে তারা সবাই খুব ভালো করেছে। আমরা যেটুকুন বলছি সেটুকুন শুধু আমাদের একটি আসনে বসানো হয়েছে, একটি নিরীক্ষার জায়গায় দেখতে বলা হয়েছে, সেটুকুনের জন্য। কিন্তু শিশুদের প্রত্যেক পরিবেশনাই আমাদের কাছে প্রথম শ্রেণী, আমার কাছে অন্তত। ঠিক আছে, ধন্যবাদ। সুধী মণ্ডলী, শেষ হলো প্রতিযোগিতা। আমাদের আজকের আয়োজনে যারা নেপথ্যে থেকে এই আয়োজনকে সফল করার জন্য কাজ করেছেন তারা হলেন ফল সংরক্ষণে জনাব ইসমত আরা মুন্নি এবং জনাব আবুল হোসেন, গ্রাফিক ডিজাইন জনাব জগন্নাথ সাহা, ভিডিও সম্পাদনা জনাব রবিউল ইসলাম, কারিগরি সহযোগিতা করেছেন জনাব আল আমিন এবং জনাব গৌতম সরকার। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। বিচারকদের দেওয়া নম্বর অনুযায়ী এ সপ্তাহের সেরা আবৃত্তিকার কে নির্বাচিত হলো সেটা জানা এখনো বাকি রয়ে গেছে। আমরা নাম জানার অপেক্ষায় আছি। কিছুক্ষণের মধ্যেই নাম পেয়ে যাব এ সপ্তাহের সেরা আবৃত্তিকারের। তার আগে চলুন আজকের প্রতিযোগিতা সম্পর্কে সম্মানিত বিচারকদের মতামত শুনি। প্রথমেই কথা বলবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রেজিনা ওয়ালি লিনা। তারপর কথা শুনবো সংস্কৃতিজন জনাব লিয়াকত চৌধুরীর। শেষে কথা বলবেন অধ্যাপক অসীম বিভাকর। আমি যেটি বলে নিচ্ছি, সঞ্চালক আমাকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি বলেছে, আসলে সভাপতি মণ্ডলীর সদস্য। আমাদের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি হলেন আসাদুজ্জামান নূর। সেখানে একটি সভাপতি মণ্ডলী আছে, আমি সেই সব সভাপতি মণ্ডলীদের মধ্যে একজন। আর মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের আমি প্রতিষ্ঠাতা, কিন্তু প্রতিষ্ঠাতা সভাপতি নই। আমি সভাপতির দায়িত্বে দীর্ঘদিন ছিলাম, কিন্তু সেই অর্থে আমাকে প্রতিষ্ঠাতা সভাপতি বলাটা মানে যেহেতু এগুলো রেকর্ড থাকবে সেই জন্য একটু সংশোধন করে নিলাম। আচ্ছা, আমাকে এই আয়োজনে যুক্ত করবার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজককে, বিশেষ করে অসীম আমার সাথে অনেক বছর পর কথা হয়েছে এই বিষয়টি নিয়ে, এবং আমি যুক্ত থাকতে পেরেছি বাচ্চাদের জন্য, শিশুদের জন্য এরকম চমৎকার একটি আবৃত্তির অনলাইন প্রতিযোগিতার মানে কবিতা শুনবার সুযোগ পাওয়ার জন্য। আমাকে বলা হচ্ছে বিচারক, কিন্তু এই কাজের বিচার কাজটি মধ্যে আসলে আমাদের খুব
খুব একটা আনন্দ নেই। আমরা আমার বিশেষ করে আনন্দ নেই বলছি এরকম যে কাকে কম দেব কাকে বেশি দেব, এটা একটা জটিল বিষয় হয়ে দাঁড়ায়। শিশুরা বললেই শুনতে ভালো লাগে। সেই ভালো লাগাটা মধ্যে যদি কিছু আমাদের অসঙ্গতিপূর্ণ মনে হয়, তখন আমরা সেটাকে কি করছি, একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য একটি নাম্বারের ব্যবস্থা করেছি, সেই জায়গাটাতে এসেছি। তো প্রত্যেকের নির্বাচনও ভালো ছিল এবং প্রত্যেকে খুব ভালোভাবে চেষ্টা করেছে। আমাদের এই আবৃত্তি শিল্পে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একা একা করতে হয় এবং একাই এক কবিতার উপর ভর করে অনেক মানুষের শ্রবণ মনোযোগটা আকর্ষণ করতে হয়। এখন শ্রবণ মনোযোগ আকর্ষণ করতে গেলে আমাদের যেটা দরকার হয় সেটা হলো বলবার দক্ষতাকে অর্জন করতে হয়, আবৃত্তির দক্ষতাকে অর্জন করতে হয়। সেটি যদি পরিমিতি বোধের মধ্যে না থাকে, কবিতার ভেতরে রাখা সেই সব নিঃশব্দ জ্যোতিগুলোকে আমরা আবিষ্কার করতে পারবো না, কবিতার সৌন্দর্যকে আমরা তুলে ধরতে পারবো না। কবি অনেক প্রাগ্রসর একজন মানুষ হন এবং কবিতার একটি স্বল্প দৈর্ঘ্য ফ্রেমের ভেতর একটি অসাধারণ অনুভূতি থাকে, সেটাকে বুঝবার জন্য যথেষ্ট পরিমাণে কবিতাটির বন্ধু হতে হয়। কবিতার সাথে বন্ধুত্ব করতে গেলে যা করতে হবে, ওর সব কিছু জানতে হয়, ওর ছন্দকে জানতে হয়, ওর কবিকে জানতে হয়, ওর কবির দর্শনকে জানতে হয়, ওর পুরো পৃথিবীটাকে জানতে হয়। এবং সেই জানা যার যত ভালো হয়, তার বলায় সেই বোধটা এমন ভাবে চলে আসে যে মানুষ তা না শুনে পারে না। আমরাও এতদিন ধরে কাজ করলেও সেই জায়গাটাতে পৌঁছতে পারিনি। এই কি বলবার অধিকারও কতটা অর্জন করেছি জানি না, তবে শুনেছি গুরুদের কাছে। আমরাও ধারাবাহিকভাবে বয়সের প্রবহমানতার কারণে সেই তথ্যটি রেখে যাচ্ছি। এই আয়োজন নিশ্চয়ই সেরা 10কে ধীরে ধীরে সামনে নিয়ে আসবে এবং তারা যেটি করবে সেটি হলো মাতৃভাষার যথার্থ মর্যাদা দেওয়ার জন্য সমস্ত আঞ্চলিক ভাষাকে সম্মান জানিয়েও আমাদের যে একটি প্রমিত উচ্চারণ আছে সেটির মাধ্যমে আমাদের পৃথিবীব্যাপী সমস্ত বাঙালির কাছে এই মাতৃভাষার অবস্থানকে আমরা ঋদ্ধ করতে পারবো। ধন্যবাদ এই কলেজের প্রিন্সিপালকে, এই যে বাংলা ভাষা সংস্কৃতি চর্চা কেন্দ্র তারা যে আয়োজনটি করেছে, এটি যেন প্রবহমান থাকে, সব সময়ের জন্য থাকে, এটির সাথে সম্পৃক্ত সকলের কল্যাণ। ধন্যবাদ। ধন্যবাদ লীনা আপা, আমাদেরকে সমৃদ্ধ করলেন। আমি আমাদের কথা বা আমাদের যে এখন আলোচনাটা হচ্ছে, কারা শুনছে জানি না, হয়তো আমাদের কথা আমরাই শুনতে হবে কিনা। আমি যেটা বলতে চাই সেটা হলো, আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আসলে পাদপাঠ, পদকে পাঠ করতে হবে। পদ কিভাবে চরণের ভিতরে যুক্ত আছে সেটাকে বারবার দেখতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে শব্দগুলোকে নাড়াচাড়া করে দেখতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। কিন্তু একটা কথা মনে রাখার দরকার, তাহলে পদপাঠ এবং নিজে পড়াটাকে আসলে আত্মকেন্দ্রিক হয়ে যাবে, নিজের মতো নিজে হয়ে যাবে না। নিশ্চয়ই নীলা আপা সেটা বলেননি। আমি বলতে চাই, আমাদের যোগাযোগ করবার জন্য তো শেষ পর্যন্ত ভাষা এসেছে। আমরা হোমোসেপিয়েন্স থেকে সেপিয়েন্স হয়েছি, ভাষার বিকাশ হয়েছে, বিবর্তন হয়েছে। অর্থাৎ ভাষা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করবার জন্য। কবিতাও ঠিক তাই, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ রক্ষা করতে হবে। আমাদের বুঝতে হবে যে আমাদের সামনে একজন দাঁড়িয়ে আছে, তাকে আমার বলতে হবে, তাকে আমার দেখতে হবে, তাকে আমার শোনাতে হবে। এর থেকে কবিতার একটা আলাদা প্যাটার্ন তৈরি হয়। এই আলাদা প্যাটার্ন হচ্ছে ডায়লজিক প্যাটার্ন, অর্থাৎ সংলাপধ্বনি একটা প্যাটার্ন তৈরি হবে। এই সংলাপধ্বনি প্যাটার্নটা যদি আমরা দ্বৈত না করতে পারি, তাহলে সেটা স্বাভাবিক হবে না। সুরের জগতে চলে যাব, আমাদের ব্যক্তি কেন্দ্রিকতা চলে আসবে। আমাদের কবিতা অনেক বেশি এখন ব্যক্তি কেন্দ্রিক, গলা বাজানোর ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা তার থেকে শ্রুতি আনতে চাই,
এই নিয়ে একেবারে কবিতা কেন্দ্রিক করে তুলতে চাই, শব্দের দিকে, পদের দিকে যেতে চাই, এবং সেখান থেকে কবিতা সারিতে পড়তে পড়তে হবে যেটা লিনাপা বলেছে, তার সঙ্গে একটু সংগীত। আর কিছু না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ লিয়াকত ভাই। ধন্যবাদ জানাই বন্ধুবর ইকবাল সিদ্দিকীকে, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, যার পৌরোহিত্যে আজকের আয়োজন। ধন্যবাদ জানাই লীনা আপাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং আমাদের প্রত্যাশা থাকবে লীনা আপা এই যে যুক্ত হলেন, এই যুক্ত হওয়াটা যেন আর বিযুক্ত হবেন না, বিযুক্ত হবে একটা আবদার বলেন, আবেদন বলেন, সেরকম। লিয়াকত ভাই আমার আপনজন, শিক্ষক তুল্য, যারা শুনেছেন, যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা একেবারেই শেষ পর্যায়ে লীনা আপা যে কথাগুলো বললেন, লিয়াকত ভাই যে কথাগুলো বললেন, আমরা সেই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করব। সেই কথাগুলো যদি আমরা মনে রাখি, তাহলেই আমরা যে চর্চাটা করছি, বাচিক শিল্পের যে সমৃদ্ধির কথা বলছি, সেই সমৃদ্ধি আনা সম্ভব। এবং আমরা যেটা বলছি যে আসলে শুদ্ধ শব্দ কেবল শব্দের শুদ্ধতা নয়, শুদ্ধ শব্দ মানে হলো অন্তরের শুদ্ধতা। কেননা একটি শব্দ আমি শুদ্ধভাবে উচ্চারণ করতে চাই মানে হলো সাথে সাথে আমার অন্তরটা শুদ্ধ হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। যে মানুষটার অন্তর কলুষিত, সেই মানুষটি খুব সম্ভবত শুদ্ধ শব্দ উচ্চারণ করতে পারেন না, শুদ্ধ বাক্য লিখতে পারেন না। কেননা শুদ্ধ বাক্য লেখার জন্য তাকে সচেতন হতে হয়, শুদ্ধ শব্দ উচ্চারণ করতে গিয়ে তাকে সচেতন হতে হয়, এবং এই সচেতনতাই তার অন্তরকে শুদ্ধ করে তোলে। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, ভবিষ্যতেও তারা থাকবেন, এবং যারা আমাদের এই যে শ্রেষ্ঠ আবৃত্তিকারকে পুরস্কার প্রদান করে আমাদের সাথে যুক্ত থাকছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারকদের চমৎকার বিশ্লেষণমূলক বক্তব্যের জন্য। আমরা আজকের প্রতিযোগিতার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার জানবো এ পর্বের সেরা আবৃত্তিকারের নাম। এ পর্বের সেরা আবৃত্তিকারকে প্রাক্তন কচিকাঁচা ফোরামের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আহমেদ মুক্তাদির আরিফের সৌজন্যে পুরস্কার প্রদান করা হবে। আমি সেরা আবৃত্তিকারের নাম ঘোষণার জন্য আজকের প্রতিযোগিতার সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যারকে বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা তিনজন বিচারককে, কৃতজ্ঞতা জানাই যারা এই সময়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, বিভিন্ন মন্তব্য করলেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই লীনা আপাকে, যে আজকে তিনি প্রথমবারের মতো এসেছেন। আমাদের অধ্যাপক অসীম, লিয়াকত চৌধুরী, ওনারা তো ধরে বেঁধে আছেনই, এর সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছেন। তো নতুন করে যুক্ত হওয়ার জন্য লীনা আপাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে অনেক অভিভাবক যোগাযোগ করছেন নতুন করে আবার কিভাবে সংযুক্ত হওয়া যায়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো যায় তাদের সন্তানদেরকে, এটা নিয়ে কথা বলছেন। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের আগ্রহের জন্য। আর নাম ঘোষণা তো আসলে এটা শুধুই আনুষ্ঠানিকতা, কারণ যারা সচেতন ছিলেন তারা ইতোমধ্যে বের করে ফেলেছেন যোগ করে করে যে বিচারকরা কাকে সর্বোচ্চ নম্বরটা দিয়েছেন। তো সেই জন্য আমি সেই আনুষ্ঠানিকতা রক্ষার জন্যই শুধু নামটা বলবো। তার আগে বলছি যে এবারে যে বিজয়ী যারা হয় তাদের পুরস্কারটা আমরা পাঠিয়ে দেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেখানে কিছু বই থাকে, একটি ক্রেস্ট থাকে, আর আমাদের পক্ষ থেকে একটা শুভেচ্ছা থাকে। তো এই সব মিলিয়ে এই পুরস্কারটা সামান্য, কিন্তু তারপরেও
ছেলেমেয়েরা যখন খুশি হয়ে ওদের পুরস্কার সহ ছবি পাঠায়, তখন আমাদেরও অনেক আনন্দ লাগে যে ওরা পুরস্কারটা পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছে। তো আমি আর কথা না বাড়াই, আজকে বিচারকদের বিবেচনায় সেরা আবৃত্তিকার হয়েছে এই পর্বে ঢাকার এলভিনা জয়ধর এনা। আমরা এনার আবৃত্তি শুনতে শুনতে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানব। দেশটা তো আমাদেরই, ফারুক নওয়াজ। দেশটা তো আমাদেরই, তাই না? গাছগুলো আমাদের ফুল দেয়, ফল দেয়, নদীগুলো ফসলের মাঠে মাঠে জল দেয়, রোদে দেয় ছায়া, মায়া, সুশীতল হয় কায়া। বলো, এই দেশ থেকে আমরা কি পাই না? দেশটা তো আমাদেরই, তাই না? মায়াময়ী মৃত্তিকা জননীর মতো সে, অবিরত স্নেহ সুধা দিয়ে যায় কত সে। পাখিদের কাকলিতে ভোর আসে আলো দিতে, আমরা কি প্রকৃতির সাথে মিশে যাই না? দেশটা তো আমাদেরই, তাই না? দেশ শুধু দিয়ে যায়, যেন তার শেষ নেই। পৃথিবীতে এত ভালো আর কোনো দেশ নেই। মুক্তিতে দীপ্তিতে বেঁচে থাকো তৃপ্তিতে। দেশটার ভালো বলো কেন তবে চাই না? দেশটা তো আমাদেরই, তাই না?